না আমাকে একটু বাইরে বসান, এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব। জেলের অবস্থা এত খারাপ ছিল। ওনারা আমাকে যে ব্যবহারটা করছে আমার সাথে, যাই হোক এই বিষয়ে বাদই দিই। তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইলো, আমার আম্মু এমন একজন মানুষ, সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না। না আমার বাবা জামাতে গেছে 4 মাসের জন্য, আমার মার পাশে কেউ ছিল না। আমার মা সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিভাবে আমার মেয়েকে বের করবো, কোন ইকুল ধরবো, কিভাবে কি করব। 3 দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে, গাজীপুরের আহ্বায়ক, অনেকেই আসছে, অপু ভাই, রাশেদ ভাই, রুদ্র ভাই, মহিন ভাই, মসিন ভাই, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তারা আমাকে অনেক হেল্প করছে। কিন্তু আমি 11 দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি, আমার রিমান্ড 2 বার হয়েছিল। প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই, রবিবার আমার জামিন দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে। তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে। ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশুদিন যখন কোর্টে যাই, তখন আমার মামলার যে আয়ু এসআই ফারুক, উনি আবার রিমান্ড চায় আমার। উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না, এবার আমার জামিনটা হয়ে যাবে, কারণ 12 তারিখে আমার এক্সাম। কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায়, আমি আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে। ম্যাজিস্ট্রেট যখন আয়োকে জিজ্ঞেস করে এজাহার নামা ছাড়া কি 1 নম্বর বিবাদীর পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে, উনি আমার আয়ু বলে যে না, কোনো প্রমাণ নাই। আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয়, ম্যাজিস্ট্রেট তাও আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না। আমার 12 তারিখে পরীক্ষা, সেই পরীক্ষাটা দেখানোর পরেও উনি আমার জামিন মঞ্জুর করে। তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে। ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয়ে জামিন হইতো না। ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না, আমি একদমই অরাজনৈতিক। আমি অরাজনৈতিক ভাবেই সবসময় আন্দোলন করছি, কখনো এনসিপিতেও ছিলাম না, আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ, এনসিপি, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না। আমি শুধুমাত্র অরাজনৈতিক দলে, অরাজনৈতিক থেকে আন্দোলন করছি সব সময়। দেশের জন্য এতটুকু করার পরেও আমাকে 11 দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, আমার ফ্যামিলির সাথে আমি 1 মিনিটের জন্য কথা বলতে পারতাম না। আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বাইরে কি হইতেছে, আমার মা কার কাছে যাইতেছে কিচ্ছু জানি না। একদিন অনেক কষ্ট করে স্যারের একজন স্যার আছে, ওনার পায়েটায় ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি। সেই দিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম, আম্মু এটা দুনিয়ার জাহান্নাম। তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে যে আমি তাড়াতাড়ি বের হব। অনেক অনেক কষ্ট, আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে হয়তো বা 2-3 ঘন্টা 11 দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না। আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ। আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নে কিছুটা উত্তর দেওয়ার জন্য। আমি কিছু জিনিস হাইলাইট করি। যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, এখন কালবেলার সাংবাদিক, কিন্তু যখন আমার সাথে মামলায় এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ছিলেন। উনি প্রথমে আপোষনামা নিয়ে আসে আমাদের কাছে। যখন দেখে যে ওনার বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে, তখন উনি আমি ওনার বিরুদ্ধে একটা ধর্ষণ চেষ্টার মামলা লিখেছি, তার প্রমাণও আমাদের কাছে আছে। তখন উনি আপোষনামা নিয়ে আসে। আপোষনামা সাইন করি নেই, এটা অনেকের প্রশ্ন, কেন তাহারিমা আপোষনামায় সাইন করলো না? ওই আপোষনামায় কি লেখা ছিল আপনারা আদৌ জানেন? ওই আপোষনামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি, কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি, মারধর করছি, এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সবকিছু ছিনাই নিয়ে ওকে, মানে টাকা পয়সা নিয়ে, কত টাকা লিখছে, 50,000 টাকা, 50,000 টাকা নিয়ে ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ওই মিডিয়াতে এসে বসে ওর থেকে 50 কোটি টাকা নিচ্ছি। ওই ফকিন্দির বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? ফকিন্দির বাচ্চা 50 কোটি টাকা, ওর অফিসার, বাংলাদেশ প্রতিদিনের অফিসারের কাছে 50 কোটি টাকা আসতো, গুনতে পারবে 50 কোটি টাকা? ওই যে আমাকে 50 কোটি দিবে। তারপর এই মামলায় আমাকে যখন আপোষনামায় এত কিছু লেখা, তখন আমি বসি আপনারা যা যা লিখছেন তার একটাও আমি করি নাই, আমি আপোষনামায় কেন সাইন করবো? ওখানে আমার সাথে আরো 3 জন, এই মামলার আসামি হচ্ছে মোট 4 জন। তার নাম্বার 1 নম্বর বিবাদী আমি, প্রধান আসামি আমি, আমাকে বানানো হয়েছে। তো ওইখানে উনি উনি আমাকে 6টা ধারা দেওয়া হয়েছে। 6টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনলে অবাক হবেন। মামলা বাণিজ্য, প্রতারণা, চাঁদাবাজি, মারধর, চুরি, এই ধারাগুলো কোনোটাই আমি কখনো করি নাই।
তো উনি এইভাবে ধারাটা নেওয়ার ওই আয়ু, আমার মামলার যে আয়ু এসআই ফারুক, ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চায়। আমার 2বার কোর্ট হলো, 2বারই আমার রিমান্ড দেওয়া হলো, রিমান্ড মঞ্জুরও হইলো। যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষা সামনে, এমনকি আমার বয়স 17 বছর, তাও 2বার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে। তারপর মামলার আয়ু স্বীকারোক্তি দিছে যে আমার মার কাছে বলছে উপর লেভেল থেকে চাপ আছে। আমি আসলে জানতে চাই উপর লেভেলের কে আমাকে জেল থেকে জানতে চায় না। এটা আমাকে অনেক আগেও বলা হয়েছে যে ওই দুর্জয় যখন মামলা লিখাইতে যায় তখনও সেম কথাটা শুনছি, উপর লেভেলের আদেশ আছে, উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়ুকে যে 1 নম্বর বিবাদীর পক্ষে কোনো প্রমাণ, বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে, উনি বলল না, তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইলো? এই প্রশ্ন আমার ওই ম্যাজিস্ট্রেটের কাছে। তারপর আমার যখন আমাকে কারাগারে রাখা হয়েছে, অনেক এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে শারীরিক মানসিক দুইভাবে অনেক অসুস্থ হয়ে আছি। আমি আসলে এটাই বলবো যে আপনারা যদি ভিডিওগুলো একটু খেয়াল করেন, যে প্রমাণগুলো আমি ছাড়ছি নেটে, ও যদি, আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা তো এখানে সবাই সাংবাদিক, আপনারা ঢাকার সাংবাদিক, আপনারা যখন গাজীপুরে যাবেন অবশ্যই আপনার অফিসকে ইনফর্ম করবেন। তাহলে ও যদি আসলে নিউজের কথা বলে, আমি যদি ওকে নিউজের কথা বলে গাজীপুর নিয়ে যাই, ও কেন ওর অফিসকে ইনফর্ম করলো না? ও ওই অফিসকে ইনফর্ম না করেও গেছে, এই জন্য বাংলাদেশ প্রতিনিধিকে বের করে দিচ্ছে। এতটুকু সেন্স আপনাদের অবশ্যই আছে। তারপর ও কালবেলায় অ্যাটেন্ড করছে, কালবেলায় হয়তো কালকে ওকে কালবেলা থেকেও বের করে দেওয়া হয়েছে, আমি শিওর না, কিন্তু হয়তো বা এটা হইতে পারে। ও আমাকে যেভাবে প্রেজেন্ট করছে লাইভে আইসা, যে আমি ওর থেকে যেভাবে টাকা নিচ্ছি, মারধর করছি, টর্চার ছিল, এই সেই অনেক কিছু। যাই হোক, আমি এতটুকু বলবো, শুধু জামিন দিলে হবে না, আমি আছি, মাহাদি ভাই আছে, আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে। কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না, মামলাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে, যাতে আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয়। আরেকটা কথাই বলবো, শেষ কথা, যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইরা যা বাইরে আমার জন্য যা করছে তার জন্য অত্যন্ত ধন্যবাদ। কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বলছি, বের করলে প্রথমেই বের করতেন, বা 11 দিন পর বের করে আধমরা লাশ করে বের করতেন, হয়তো লাশ বের করতেন, আধমরা করে আমাকে বের করা হয়েছে। ওই 11 দিন আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। এক কথায় আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে, এটা যদি বর্ণনা আপনাদেরকে দিই তাহলে 2 ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না, আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই। আমি এতটুকুই বলবো, আজ যে এত সাংবাদিক আসছে একটাবার আমাদের কথা শোনার জন্য, এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি, ভাই একটা নিউজ করেন যে কেন আপোষনামা নিয়ে আসলো। আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই? বিবাদী আপোষনামা নিয়ে যায়, বাদী কেন আপোষনামা নিয়ে গেছে? আপনাদের মনে কি এই প্রশ্নটা জাগে নাই? কেন আপনারা এখন আসছেন? আগে কেন আসছেন না? 11 দিন যখন জেলে ছিলাম, কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহরিমা কেন 11 দিন ধরে জেলে? কেন এই প্রশ্নটা করে নাই? কিছু তথাকথিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে, যে আসলে জুলাই যোদ্ধা তাহরিমার বয়স কত। তারা নিউজ করে যে আমি নাকি সময় টিভির মতো এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি এই দুর্জয়কে হানি ট্র্যাপ করে ওইখানে নিয়ে গিয়ে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি, চৌরাস্তায় ছেড়ে দিয়ে আসছি। সময় টিভির মতো এরকম, এখন সময় টিভি এখানেই আছে। এখন যে সময় টিভিকে ভুয়া বলে নিউজ দেয়, সময় টিভি সেম কাহিনী আমাকে সবসময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে। তা ওনারা এইভাবে প্রেজেন্ট করছে, সকালে রিমান্ড, দুপুরে জামিন, সন্ধ্যায় মুক্তি। এটা কেমন কথা? কেমন ভাবে এত বড় চ্যানেল গুলা এইসব নিউজ করতে পারে? ইউটিউবের কথা বাদ দিলাম, আরেকটা আছে কালের কণ্ঠ। এই বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না। বারবার বলতেছি, আমরা কিন্তু হাজি ভাই চলে গেছে, কিন্তু হাজি ভাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে। আপনারা দয়া করে, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভালো হয়ে যান, নয়তোবা আপনাদের উপর আবার স্টুডেন্ট বা আমাদের যে ক্ষোভটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্রভাবে নিন্দা জানাচ্ছে। দেখুন, আজকে জুলাইকে বিভিন্নভাবে ভেরিফাই করা হচ্ছে। জুলাই যোদ্ধা হওয়া যেন এক ধরনের অপরাধ। গতকালকে একটা নিউজ দেখলাম, একটা ছেলের সাথে
একজন টিটি খারাপ ব্যবহার করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে ট্রেনের ভিতরে এই ধরনের ঘটনা ঘটে, অনেক সময় টিকিট ছাড়া শর্ট ডিস্টেন্সে ছেলেমেয়েরা যায়, কিসে যায়। আমরা অবশ্যই বলি যে এদেরকে শাস্তির আওতায় হোক, তবে নির্দিষ্ট নিয়ম মেনে, যেটা আসলে বাংলাদেশের আইনে আছে। সেই ছেলেটাকে যখন টিটি মামলা দিল, শাস্তি দিল, সেই ছেলেটা হলো গিয়ে এখানে প্রতিবাদ জানালো যে কেন এত বেশি শাস্তি দেওয়া হয়েছে বা ই করা হয়েছে। এই ছোট্ট একটা ঘটনা, এই ধরনের ঘটনা হরহামেশা বাংলাদেশে ঘটে না। বাংলাদেশের কোন লোকাল ট্রেনে নাই যে ট্রেনের ভিতরে এরকম 20টা ঘটনা প্রত্যেকটা দ্বীপে ঘটে না। সেইখানে নিউজ করা হলো কি, ছাত্র পরিচয়ের টিটির সাথে হলো গিয়ে অসদাচরণ। টিটিকে কি বলা হয়েছে, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা কেন ভাড়া দিতে যাব। এই যে মিডিয়া ন্যারেটিভ, আপনারা ফ্রেমিং এর জিনিসটা একবার দেখেন। বাংলাদেশে যারাই লোকাল ট্রেনে ট্রাভেল করেন, যারাই করেন, তারা জানেন এরকম 10টা 20টা ঘটনা প্রত্যেকটা বগিতে ঘটে। এইরকম একটা ঘটনাকেও জুলাইকে ভিক্টিমাইজ করার জন্য, জুলাইকে হলো গিয়ে তার ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য এই ধরনের ন্যারেটিভ সেট করা হচ্ছে, এবং মেইনস্ট্রিম অনেকগুলো মিডিয়া এই ধরনের ন্যারেটিভ সেট করছে। আমরা সন্দেহ করি মিডিয়ার ভিতরে ফ্যাসিবাদের কিছু দোসর ঘাপটি মেরে বসে আছে, যারা আওয়ামী লীগের ফান্ডিং এ এই ধরনের অপচেষ্টা করছে। প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমরা সব বলতে চাই, আহ্বান জানাতে চাই, এবং সাংবাদিক ভাইরা, আপনারা যারা জুলাইয়ে আপনাদের জানের মায়া ত্যাগ করে আমাদের সংবাদগুলো সংগ্রহ করেছেন, প্রচার করেছেন, আপনাদেরকে বলছি, এই ফ্যাসিস্ট এনাবেলারদেরকে আপনারা আপনাদের মিডিয়া হাউস থেকে বের করে দেওয়ার জন্য অবিলম্বে প্রেসার দিন, প্রেসারাইজ করুন। লড়াই শুধুমাত্র রাজপথে না, প্রত্যেকটা মিডিয়া হাউসে হাউসে থেকেও লড়াই আমাদের জারি রাখতে হবে। জুলাইকে একটি গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছিল, এই জিনিসটা আপনারা কখনোই ভুলে যায় না। গৃহযুদ্ধে যারা বিজয়ী হয় তারা ইন্ডেমনিটি পায়, গৃহযুদ্ধে যারা হেরে যায় তারা শাস্তি পায়, যারা গণহত্যা করে তাদের বিচার হয়, আর যারা বিজয়ী হয় তারা রাষ্ট্রের ক্ষমতা নেয়। বরঞ্চ দেখা গিয়েছে ছাত্ররা তো রাষ্ট্রের ক্ষমতা নেয়নি, তারা রাষ্ট্রের ক্ষমতা যে এক্সপার্টদের হাতে তুলে দিয়েছিল। সেই সো কল্ড উপদেষ্টারা এখন জুলাই সহযোদ্ধাদেরকে, জুলাই আন্দোলনকারীদেরকে চেনে না। তারা চেনে কোথায়? তারা চেনে গুলশান, তারা চেনে মগবাজার, তারা চেনে বাংলা মোটর। অথচ জুলাইয়ের যারা সামনে থেকে লড়াই করেছে, যারা গুলি খেয়েছে, আহতরা এখনো কাঁপতাচ্ছে। কিছুদিন আগে আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, এখনো হচ্ছে। শহীদি লড়াই এখনো সিলসিলা জারি রয়েছে, জুলাইয়ের শহীদি সিলসিলা। অথচ এখন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? উপদেষ্টারা এক একজন, আমরা শুনতেও পাচ্ছি, তারা সেফ এক্সিট নেওয়ার জন্য বিভিন্ন দরবারে দরবারে আসলে এখন সাড়া দিচ্ছে, মাথা ঢুকতেছে, সেজদা দিয়ে বেড়াচ্ছে। কেউ যদি মনে করেন তারা সেফ এক্সিট নিতে পারবেন, তারা ভুলে যাচ্ছেন হাসিনার এক্সিটটা কিন্তু সেফ এক্সিট হয় না, সেটা হইছে পলায়ন। আপনাদের কপালে পালানোও জুটবে না, আপনাদের কপালে হেলিকপ্টারও জুটবে না। আপনাদের তো আর একজন বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী নাই, আর মাথার উপরে হলো গিয়া ভারত নাই। এই কথাটা আপনারা খেয়াল রাখেন। ছাত্র উপদেষ্টারা, আমরা যতই সমালোচনা করি, দিন শেষে ছাত্র উপদেষ্টারা আসলে জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে আসলে গভর্নমেন্টে ছিল। যেদিন ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছে তার ঠিক একদিন পরে আমার ভাই শহীদ ওসমান বিন হাদির মাথায় গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার চাই। আমরা সন্দেহ করি হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে এবং বাইরে নানা মহল জড়িত ছিল, এবং এর বিচার যাতে না হয় এখন পর্যন্ত এই ষড়যন্ত্র চলমান রয়েছে। নইলে এখনো কেন বিচার নিয়ে, চার্জশিট নিয়ে, আসামি ধরা নিয়ে তাল বাহানা করা হয়? বাংলাদেশের ইন্টেলিজেন্সকে নিয়ে অনেক কথা হয়। আমি একটা জিনিস বিশ্বাস করি, এবং আমরা এই জিনিসটা দেখেছি, হাসিনা কিভাবে তার ইন্টেলিজেন্সকে তৈরি করেছে, এবং তারা কিভাবে হাসিনাকে বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। যে মিলিটারি ইন্টেলিজেন্স বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দলকে তারা নিঃশেষ করে দেওয়ার জন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল, তাদেরকে আসলে প্রত্যেককে জেলে জুলুমের মধ্যে দিয়ে ভয় দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। তারা একজন আসামি ধরতে পারে না, এই জিনিসটা আসলে সন্দেহের উদ্বেগ ঘটায়। বরং আমরা সন্দেহ করি তাদেরকে আসামি ধরা তো দূর, তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে আসামিকে যাতে না ধরা হয়।
জিনিস দেখতে পাচ্ছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে। আমরা ঘোষণা করেছিলাম, আরো একবার ঘোষণা করছি, আমাদের কার্যক্রম কিছুটা এগিয়েছে, আমি একটু আপডেট দিতে চাই। আমাদের কর্মসূচি হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সারা দেশে যে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সকল থানার ওসি এবং সেই জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব যারা কমান্ডিং অফিসার রয়েছেন তাদের তালিকা তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে জমাপূর্বক মামলার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2 নম্বর আমাদের যে কর্মসূচি যেটি চলমান রয়েছে সেটি হলো ইন্ডিমনিটি অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক জারি দৃষ্টিতে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মত বিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আমাদের যে 3 নম্বর কর্মসূচি সেটি হলো নির্বাচনকালীন বৃহত্তম যে দুটি জোটের প্রধান রয়েছেন তাদের সাথে সাক্ষাৎপূর্বক তাদের নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের বৈপ্লবিক চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে তাদের যে নির্বাচনী ইশতেহারে সেখানে স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি চলমান রাখবে। এবং আপনারা দেখতে পেয়েছেন সুরভীদের সাথে মাহাদিদের সাথে কি হয়েছে, তৈবুরদের সাথে কি হচ্ছে। আমরা কিন্তু এই ঘটনাগুলো আর ঘটতে দেব না এবং এই ঘটনা যেখানে আসছে আমরা প্রতিরোধ করব। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ভ্যানগার্ড হয়ে উঠেছিল, আবারও আমরা নতুন করে সকল জুলাই বিপ্লবীদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে জুলাই বিপ্লবীদের ভ্যানগার্ড বলে ঘোষণা করছি। এবং সেই সাথে আমরা আরো একটি ঘটনা বলে আরো একটি কথা বলে আমরা আজকের প্রেস কনফারেন্স শেষ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের পক্ষ থেকে আমরা যে বার্তাগুলো দিয়েছি, দফাগুলো দিয়েছি, এখন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটি দাবি রয়েছে। বাংলাদেশের এই মুহূর্তের সব থেকে বড় দফা, বাংলাদেশের এক দফা সেটি হলো শহীদ ওসমান বিন হাদির বিচার চাই। বাংলাদেশের এক দফা হলো শহীদ ওসমান বিন হাদির বিচার চাই। এই অবিলম্বে শহীদ ওসমান বিন হাদির যারা খুন করেছে তাদের গ্রেফতার করতে হবে, যারা এর পেছনে কুশীলব রয়েছে আর সেগুলো জনসম্মুখে প্রকাশ করে তাদেরকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং এই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র জনতা ছাড় দেবে না। যারা এই নির্বাচনে যাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আমরা দেখি নির্বাচনী সকল নেতারা রয়েছে, তারা যখন এলাকায় যান তাদের রিলস গুলোতে দেখতে পায়, তাদের নির্বাচনী প্রচারণায় দেখতে পায়, যখনই জনগণের কাছে যান জনগণ জিজ্ঞেস করে হাদি হত্যার বিচারের অগ্রগতি কত দূর, তোমরা কি হাদি হত্যার বিচার করবা না? সুতরাং একটা কথা স্পষ্ট, হাদি হত্যার বিচার না করে যারা যারা নির্বাচনের মাঠে যাচ্ছেন বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। এই কথাটা আমরা আপনাদেরকে স্মরণ করে দিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।